আজকের গল্পটি দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। পান মশলার কৌটো থেকে চামচ দুই মশলা মুখে ফেলে কালো মার্সিডিসটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ভেঙে পড়া সাইনবোর্ডটার দিকে একবার তাকালো জগনপ্রসাদ। সে দেখল রূপমহলের রূপ আজ বিলীন হয়ে গিয়েছে, অস্পষ্টভাবে রয়ে গিয়েছে কেবল মহল। যদিও সেখানে কালো ধুলো জমেছে বিস্তর, মাকড়সারাও সংসার পেতেছে অস্থায়ীভাবে। তাছাড়া জায়গাটা এখন কাক পায়রাদের নিজস্ব শৌচাগারে পরিণত হয়েছে। তবুও মহলটা আছে, বোধহয় জগনপ্রসাদের জন্যই আছে। কথাটা ভেবেই জগনপ্রসাদের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি খেলে গেল। জলজল করে উঠল চোখ। এবার সে ভালো করে নজর ফেলল ইট বার হওয়া দেওয়ালগুলির ওপর। একসময় না জানি কত শত হিট সিনেমার সাইনবোর্ড এখানে ঝুলত। এখন সে জায়গায় শ্যাওলা পড়ে কালচে হয়ে রয়েছে। ইট বের হওয়া দেওয়ালগুলোকে আধো অন্ধকারে কোনো ভয়ঙ্কর দৈত্যের ধারালো দাঁত বলে মনে হচ্ছে, যেন ভীষণ খিদে নিয়ে অপেক্ষা করছে শিকারের জন্য। এবার ভেঙে পড়া টিকিট কাউন্টারের দিকেও এক পলক নজর ফেলল জগনপ্রসাদ। সেখানে মরচে ধরা লোহার গেট কোনো রকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এমন সময় হঠাৎ একটা শব্দে চমকে উঠল সে। পর মুহূর্তে নিজেকে একটু সামলে নিয়ে দেখল সিনেমা হলের সামনের চাতালটায় একটা গরুর ল্যাজ নেড়ে মশা তাড়াচ্ছে, আর সন্ধে নেমে আসায় মাঝে মাঝে ডাক দিচ্ছে বোধহয় মালিকের উদ্দেশ্যে। জগনপ্রসাদের ভয় ডর বিশেষ একটা নেই, তবুও এরকম নির্জন একটা জায়গায় আচমকা এমন শব্দ শুনে বুকটা ঈষৎ কেঁপে উঠেছিল তার। চারিদিকটা আরও একবার চকিতে দেখে নিল সে। রূপমহল সিনেমা হলকে কেন্দ্র করে চারপাশে যে কয়েকটা ছোট বড় দোকান গজিয়ে উঠেছিল, সিনেমা হল বন্ধ হওয়ার সাথে সাথে তারাও একে একে পাত্তারি গুটিয়েছে। আশেপাশের রাস্তার আলোগুলোর দু একটা ছাড়া বাকি সবই মনে হয় খারাপ হয়ে পড়ে। তাই এই সন্ধ্যাতেও অন্ধকারটা যেন এখানে বেশ খানিকটা গাঢ়। জগনপ্রসাদ দাঁড়িয়ে থাকতে থাকতে একরকম বিরক্ত হয়ে উঠেছে। বারবার হাতের ডিজিটাল ওয়াচটাকে দেখছে আর মনে মনে ভাবছে এতক্ষণ তো চলে আসার কথা, দেরি হচ্ছে কেন। সময়টাকে কাটানোর জন্য পান মশলার কৌটো থেকে আরও এক চামচ মশলা তুলে যেই না মুখে দিতে যাবে, এমন সময় সাইকেলের ক্রিং ক্রিং শব্দটা তার কানে এলো। প্রায় অন্ধকার ফুঁড়ে সাইকেল নিয়ে এগিয়ে আসছে হরিলাল। হরিলাল জগনপ্রসাদের গাড়িটার পাশে সাইকেলটা দাঁড় করিয়ে মুখে একটা শুকনো হাসি নিয়ে এগিয়ে এলো। সরি দাদা, একটু দেরি হয়ে গেল, এই নিন। বলেই একগোছা চাবি বাড়িয়ে দিল জগনপ্রসাদের দিকে। চাবির থোকটা মুঠোয় ধরে জগনপ্রসাদ এগিয়ে যেতে যেতে বলল, ভিতরে আলোর ব্যবস্থা আছে বললে, তাই না? হ্যাঁ, টেম্পোরারি করা আছে, কারণ পার্মানেন্ট কারেন্ট নেবার অবস্থা এখন আর মালিকের নেই। জগনের ঠোঁটের কোণে আবারও একটা হাসি। আসলে মালিকের এরকম দুরবস্থা বলেই না এত অল্পতে রাজি করাতে পেরেছে তাকে। জগনপ্রসাদ চাবির গোছাটা আরো দৃঢ় মুষ্টিতে ধরে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। হরিলাল খানিকটা এগিয়ে এসে বেশ কিছুটা চাপা স্বরে বলল, দাদা, আর একবার ভাবলে হতো না? কিসের কি ভাবলে হতো? হরিলাল চকিতে একবার আশেপাশের অন্ধকারে চোখ বুলিয়ে নিয়ে ফিসফিস করে বলল, এ সিনেমা হল হলো অভিশপ্ত। এর আগেও দু একজন কেনার জন্য এসেছিল, কিন্তু তারা কেউ বেঁচে ফেরেনি। সিনেমা হলকে সে কাউকে নিতে দেবে না, কাউকে না। তাই তো বলছি, আর একবার ভেবে দেখুন। জগনপ্রসাদ হরিলালের বিস্ফারিত চোখের দিকে তীক্ষ্ণ একটা দৃষ্টি ফেলল। সে বুঝেছে এটা ওই প্রমোদ শেঠের কারসাজি। ভূত টুতের গল্প শুনিয়ে স্রেফ তাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা। তারপর হয়তো আরো কম দামে বিল্ডিংটা কবজা করবে। কিন্তু প্রমোদ জানে না
এসব পাঠশালায় জগন প্রসাদ হেডমাস্টার। কত ভূতের নাচানাচি করিয়ে বুড়ো বুড়িগুলোর কাছ থেকে বাড়িঘর কবজা করে নিয়েছে সে, আর এখন কিনা প্রমোদ তাকে ভড়কি দিতে চায়। হাসি পেল জগনের। ভেবেছি এখন দেখে আসি। এবার হরিলাল যেন মিয়ে গেল বেশ কিছুটা। ঠিক আছে যান, আমি রাস্তার মোড়ে চায়ের দোকানটায় আছি। আপনার হয়ে গেলে আমাকে একটা মিসড কল মেরে দেবেন, আমি চলে আসব। জগন প্রসাদ ঈষৎ মাথা নেড়ে দৃঢ় পায়ে এগিয়ে গেল সিনেমা হলের দরজাটার দিকে। রংচটা লোহার দরজাটার সামনে এসে দেখল একটা মাঝারি আকারের তালা ঝুলছে। চাবির গোছাটা দিয়ে বেশ কয়েকটা চাবি নিয়ে ঘোরানোর পর একটাতে খুলে গেল তালা। কিছুটা জোরে ঠেলা দিতেই বহুদিনের অব্যবহৃত দরজাটা খুলে গেল আর্তনাদ করে। হলের ভেতর পা দিতেই একটু যেন কেঁপে উঠল জগন প্রসাদ। যদিও মার্চ মাস বলে শীত একদম নেই বললেই চলে, কিন্তু সিনেমা হলটার ভিতরের তাপমাত্রা যেন বাইরের তুলনায় অনেকটাই কম বলে মনে হলো জগনের। কেমন একটা কাঁপুনি ধরছে হাড়ে। তাছাড়া বদ্ধ ঘরের ভিতর ইঁদুর মরার পচা বোটকা গন্ধ ইতিমধ্যেই ওর নাকে এসে ঝাপটা মেরেছে। ভেতরে বিরাজ করছে পিন পতন নিস্তব্ধতা। এত বড় হলটায় মাত্র দুটো লাইট, একদিকে একটা পুরনো দিনের টিউবলাইট আর অন্যদিকে একটা হলুদ ডুম লাইট। তাতে অন্ধকার তো কাটেইনি, উল্টে আরও বেশ খানিকটা রহস্যময় হয়ে উঠেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে হলের ভেতরটা একবার জরিপ করে নিল জগন। অধিকাংশ চেয়ারগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, ঠেস দেওয়া গদিগুলোর তুলোও বেরিয়ে এসেছে। আরশোলা মাকড়সাও মনের সুখে বাসা বেঁধেছে সেখানে। এবার সিলিংয়ের দিকে তাকালো জগন। দৈত্যাকার দু একটা সিলিং ফ্যান ঝুলছে, তার আবার কোনোটার ডানা ভেঙে কেঁতরে রয়েছে, সেখান থেকে নেমে এসেছে কালো ঝুলের রাশি। জগন প্রসাদ মনে মনে হিসেব করল, জায়গাটার যা মাপ তাতে দুটো 5 তলা বিল্ডিং অনায়াসে উঠে যাবে। এখনো ইটগুলো যে অবস্থায় আছে সেগুলোকে দিব্যি কনস্ট্রাকশনের কাজে লাগিয়ে দেওয়া যায়। ওদিকে ভাঙা চেয়ারগুলোর থেকেও আসবে বেশ কিছুটা। হিসেব কষতে কষতে জগন আরও কিছুটা ভিতরে ঢুকল। এমন সময় হঠাৎই লাইট দুটো কেমন যেন ছিড়িক ছিড়িক করে উঠল। বেশ কিছুটা বিরক্তি নিয়ে জগন ফিরল সেদিকে। মনে মনে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় একটা মেশিনের শব্দ কানে এলো তার। চমকে উঠল জগন। বন্ধ সিনেমা হলে এরকম প্রজেক্টর মেশিন চলার শব্দ কোত্থেকে আসছে? কোনো এক অজানা কারণে জগনের ঘাড়ের কাছের রোয়াগুলো নিজে থেকেই যেন খাড়া হয়ে গেল। ঘরের তাপমাত্রা ইতিমধ্যে আরও বেশ কিছুটা নেমে গিয়েছে। জগনের মনের ভিতর ফিসফিস করে কে যেন বলল, পিছনে ফিরিস না জগন, পিছনে যে আছে তাকে দেখা তোর উচিত নয়। কিন্তু নিষিদ্ধ বস্তুর প্রতি সেই প্রাচীনকাল থেকেই মানুষের ঝোঁক প্রবল। তাই শত ভয় পাওয়া সত্ত্বেও জগন প্রসাদ ধীরে ধীরে প্রজেক্টর ঘরের দিকে ফিরল। আর ঠিক তখনই তীক্ষ্ণ কণ্ঠস্বরটা শুনতে পেল সে। क्या सोचती हो पिक्चर तो चालू हो गया। চমকে তাকালো জগন। দেখল বেশ কিছুটা দূরে আলো আধারিতে একটা নারী মূর্তি দাঁড়িয়ে। গায়ে লাল রেশমি কাপড়, চুল মাটি পর্যন্ত লুটোচ্ছে, দুই হাতের তীক্ষ্ণ নখে রক্তের দাগ। মূর্তিটির চোখের অন্ধকার কোটর থেকে যেন আগুন বের হচ্ছে। রীতিনীর এক হাতে ধরা একটা চেয়ারের ভাঙা হাতল। কাঁপা কাঁপা গলায় এবার কিছু একটা বলতেই গেল জগন, কিন্তু তার আর কথা বলা হলো না। ভীষণ দর্শন প্রেতিনীর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজে সমস্তটাই চাপা পড়ে গেল।
এবার ওই প্রেতনির মুখে একটা বিভৎস চেরা হাসি। সে খুব দ্রুত গতিতে জগনের একেবারে মুখের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। জগন পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর পাগুলোকে কে যেন মাটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রেতিনীর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, বলা যায় মৃদু গর্জন। জগনের মুখটা ভয়ে বিস্ময়ে একেবারে হা হয়ে গিয়েছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর অবয়বটি ফেটে পড়ল হাসিতে। পর মুহূর্তে হাতে ধরে থাকা চেয়ারের হাতলটা দিয়ে সজোরে আঘাত হানল জগন প্রসাদের মাথায়। বিভৎস একটা শব্দ করে মাথাটা ফেটে গেল জগনের। তারপর এক হ্যাঁচকা টানে মুন্ডুটা উপড়ে নিল পিশাচিনী। তার ভয়ঙ্কর অট্ট হাসিতে কেঁপে উঠল পুরো রূপমহল। জগন প্রসাদের রক্তে ভেজা মুন্ডুহীন শরীরটা বার দুই কেঁপে নিথর হয়ে পড়ে রইল রূপমহলের আলো অন্ধকার মাখা মেঝের ওপর। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনছেন গল্প কথার এক বিশেষ নিবেদন, হেমন্ত দত্তের কাহিনী রূপমহলের আতঙ্ক। ইতিপূর্বে হেমন্ত দত্তের আরও দুটি গল্প, যথাক্রমে মারণ পৈঠা ও নামুচির গ্রাস, গল্প কথা থেকে সম্প্রচারিত হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে উক্ত গল্পগুলির লিংক সংগ্রহ করে শুনতে পারেন। গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে সকলের কাছে আমাদের আরও একবার বিনীত অনুরোধ, আমাদের গল্পগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। এছাড়া যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা আবারও একবার চেক করে নিন নোটিফিকেশানে অল অপশান অন করা আছে কিনা। তবেই তো আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যাবে। বর্ধমান নিবাসী এই লেখকের জন্ম 1977 সালে। ছোট থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ ওনার পড়াশুনোর মধ্যেও ছাপ ফেলেছে। এই কারণে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করে তিনি শিক্ষকতা পেশাকেই বেছে নিয়েছেন। বর্তমানে তিনি বর্ধমানের ইছলাবাদ হাই স্কুলে শিক্ষকতা করেন। তার পাশাপাশি সৃষ্টি করে চলেছেন একের পর এক অনবদ্য গল্পের। আজকে তাদেরই মধ্যে থেকে একটি আপনাদেরকে শোনাব। আজকের গল্পে হরিলাল ও সন্তুর চরিত্রে অতনু, নীল এবং কুশল রায়ের ভূমিকায় বিপ্রদীপ, তমাল ও বিশ্বনাথ ওঝার চরিত্রে শুভদীপ, মারুর চরিত্রে রাকা, রেশমি তথা গল্পের বিশেষ চরিত্রে শ্যামা, রূপেন সিং জগন প্রসাদ এবং গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প, হেমন্ত দত্তের কাহিনী রূপমহলের আতঙ্ক। নিজের গালে একটা চড় মেরে খিচড়ে গলায় বলল সন্তু, এ শালা শিওর ডেঙ্গুর ভাই। তারপর মশাটাকে হাতে চটকে তাকালো নীল আর মারুর দিকে। নীল যন্ত্রপাতির ব্যাগটা পায়ের কাছে নামিয়ে মারুর সাথে নিচু স্বরে কিছু একটা কথা বলছিল। সন্তুকে তাকাতে দেখে হাসতে হাসতে বলল, ক্ষুধার্ত যেখানে খাবার পাবে সেখানেই তো যাবে বল। আমার বা মারুর গালে বসে তো কোনো লাভ নেই, বুঝলি? তোর গালে বসলে তো মারুর লিপস্টিকে পা জড়িয়ে যাবে, তাই বসেনি।
একটা ছোট্ট ঠেস দিয়ে কথাটা ফেরত দিল সন্তু। তারপর বার দুই বৃথা চেষ্টা করলো মশা তাড়ানোর। নিস্তব্ধ রাতে সন্তুর হাতের ফটফট শব্দটা যেন মশাদেরকে উল্টে আরো উৎসাহিতই করল। তারাও দল বেঁধে রক্ত সংগ্রহের জন্য ছেঁকে ধরতে লাগলো সন্তুকে। এদিকে মারু সন্তুর কথায় বেশ খানিকটা বিরক্তি প্রকাশ করলো। একদম বাজে বকবি না, যেই কাজটা করতে চলেছি সেটাতে মন দে। আর কাজ তমালের তো এখনো কোনো পাত্তাই নেই। আদৌ ওই হরি না মরি ও চাবিটা দেয় কিনা দেখ। এই বুড়ো মানুষগুলো না মহা খচরা হয়, দেখবি ঠিক দানাই পানাই করে ভাগিয়ে দেবে। আমাদের শুধু মশাদের পেট ভরানো হবে এত রাতে। মারু ওই আলো অন্ধকারের মধ্যেই সন্তুর দিকে কিছুটা আর চোখে তাকিয়ে বলল, বাবা, তোর শরীরে যা ধরে তাতে লাখখানেকের পেট তো আরামসে ভরে যাবে। নীল সঙ্গ দিল। আরে তোর রক্তে তো পুরো বিরিয়ানি ফ্লেভার ভাই, তাই তো এত ভিড়। সন্তু এবার গজগজ করে নীলের দিকে এগিয়ে এসে বলল, এই আলতু ফালতু না বকে তমালটাকে একটা ফোন লাগাতো। মুখের ভাষা দেখো। ভূত ধরতে এসে এর চেয়ে ভালো ভাষা আর কি হবে শুনি। ধরতে নয়, বল ভূতের ব্লগ শুট করতে এসেছি। আচ্ছা, সত্যি কি মনে হয় রে যে সেরকম কিছু থাকতে পারে? কে জানে, ভেতরে গেলেই বোঝা যাবে। সিনেমা হলটা নিয়ে তো বদনাম তো কম নেই। বেশ কয়েকদিন আগেই তো একজন নামকরা প্রমোটারের মৃতদেহ পাওয়া যায়। মুন্ডু নাকি দেহ থেকে আলাদা হয়ে পড়েছিল। পুলিশ তদন্ত করেও খুনের কোনো কিনারা করতে পারেনি। মারু এবার একদম চুপ করে গেল। সন্তু কিছু একটা বলতেই যাচ্ছিল, তখনই মারু ফিসফিস করে নীলকে বলল, এই নীল, ওটা কি ওখানে? নীল আর সন্তু দ্রুত সেদিকে ঘুরল। ওরা দেখল শূন্যে ভেসে আছে দুটো জলজলে আলোর দলা। ওগুলো যেন ওদেরকেই নিরীক্ষণ করছে। ভয়ে বুকটা কেঁপে উঠল সন্তুর। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এই এই কে বলতো? হ্যাঁ? নীলের ভ্রুদয় এক মুহূর্তে কুঁচকে গিয়েছিল। তারপর দ্রুত পকেট থেকে মোবাইলটা বার করে টর্চের আলোটা ফেলল সেই দিকে। সঠিক স্থানে আলো পড়তেই মনে হলো কিছু একটা খুব দ্রুত পাশের অন্ধকারে মিশে গেল। মারু ভয় ভয় বলল, ভাই, এখানে না, আমার ঠিক ভালো লাগছে না রে। তবে নীলের কিন্তু ভয় লাগেনি। সে ওদেরকে শান্ত করার জন্য বলল, দেখ, এই অন্ধকারে হয়তো কোনো বিড়াল টিড়াল বসেছিল, আলো দেখে পালিয়েছে। এইসব জায়গায় একটু এরকম হয়, তোরা মনটাকে শক্ত কর। নীল মুখে এসব বলল ঠিকই, কিন্তু ওর মনেও ইতিমধ্যে অজানা এক আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। রূপমহলের এ অন্ধকার যেন এই জগতের নয়। নীলের কথায় একটু ধাতস্থ হতেই যে দমটা এতক্ষণ সন্তুর গলায় আটকে ছিল তার কিছুটা যেন আবারও স্বস্তির নিঃশ্বাস রূপে বেরিয়ে এলো। কিরে, তমালটাকে একবার ফোন করে দেখ তো কি হলো। আর কতক্ষণ এভাবে মশার কামড় খাবো বলতো? এরপর তো ভোর হয়ে যাবে, আর তখন কিন্তু সব ভূত টুত সব প্রাতক ভ্রমণে চলে যাবে, আর তখন কিন্তু ব্লগ ফ্লগ আর কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। নীল উত্তর দেওয়ার আগেই মারু বেশ খানিকটা ঝাঁঝিয়েই বলল, কেন, তোর ফোনটা কি কাজে লাগে শুনি? শুধু গল্প কথায় গল্প শোনার জন্য নাকি? তুই করতে পারছিস না? এমন সময় হঠাৎই বাইকের শব্দ শুনে ওরা সকলেই ঘুরে তাকালো। বেশ কিছুটা দূরে অন্ধকারে আলোর একটা রেখাকে দেখা যাচ্ছে। সেই সাথে বাইকের ইঞ্জিনের আওয়াজটা যেন নিস্তব্ধ রাত্রিকে কাঁপিয়ে এগিয়ে আসছে দ্রুত। মারু সেদিকে তাকিয়ে বলল, তমাল মনে হয় আসছে। আচ্ছা, কোনো পুলিশ টুলিশ নয় তো? হ্যাঁ? নীলের মুখটা আবারও একটু কঠিন হয়ে এলো। পুলিশ যদি তাদেরকে এরকম জায়গায় এত রাতে দেখে ফেলে তাহলে ঝামেলার এক শেষ হবে। সঙ্গে আবার মারু রয়েছে, বিস্তর ক্যাচাল করবে ওরা। তাছাড়া পুলিশকে যদি তারা সমস্ত সত্যটা জানিয়েও দেয় তাহলে তো সিনেমা হলে ঢোকার সমস্ত রাস্তা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তাদের এত দিনের এত পরিকল্পনা মাঠে মারা যাবে সব।
তাই তো এত লুকিয়ে চুরিয়ে সবকিছু ম্যানেজ করে তবেই আসতে হয়েছে তাদের। কিন্তু একটু পরেই যখন তমালের ভারী বাইকটা অন্ধকার চিরে সামনে এসে থামল, এবার নীল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তমাল বাইকটা স্ট্যান্ড করে ততক্ষণে নীল আর মারুর সামনে এসে দাঁড়িয়েছে। তারপর কঠিন একটা মুখ করে দাঁড়িয়ে রইল সিনেমা হলটির দিকে তাকিয়ে। তমালের এহেন আচরণ দেখে সন্তু বলল, সালা ওই বুড়ো হরি মোটরটা যায়নি তো চাবি? আমি ঠিক জানতাম। এই, তোর মুখ দিয়ে ভালো কিছু বের হয় না শালা, জম্বু কচ্ছপ কোথাকার। না, চাবি দিয়েছে, কিন্তু ভাবছি রূপমহলের ভেতর ঢোকাটা ঠিক হবে কিনা। হরিলাল যা বলল তাতে কাজটা ভীষণই রিস্কি হয়ে যাবে রে। মানে কি বললো হরিলাল? হ্যাঁ? তমাল আরও একবার অন্ধকারে ঢাকা সিনেমা হলটার দিকে তাকিয়ে বলল, হরিলাল কিছুতেই চাবি দিতে রাজি হচ্ছিল না। তার বক্তব্য, এই হলের মধ্যে যারা একবার ঢোকে তারা আর ফেরে না। এখানে যে থাকে সে কিছুতেই ওই হলের ভেতর কাউকে ঢুকতে দিতে চায় না। কিন্তু আমি ভাবছি হরিলাল কি প্রমোটার জগন প্রসাদের ওই রকম অস্বাভাবিক মৃত্যুর জন্য এমন কিছু বলছে, নাকি সত্যি সেরকম কিছু আছে যে। ভাই শোন না, হ্যাঁ তাহলে চল ফিরে যাই। এইসব ভূতের ব্লগ ফ্লগ কাজ নেই ভাই। কাল বরং একটা বিরিয়ানি খাওয়ার ব্লগ শুট করে দেবো, ও দেখবি ঠিক ভিউজ চলে আসবে। চাপনি লাভ নেই ভাই, চ। তুই আর তোর ঠাকুমা দুটো ভিউজ তো শিওর। না, যা হবে দেখা যাবে। আর তাছাড়া রিস্ক আছে বলেই তো কাজটা করতে আমরা সবাই আগ্রহী ছিলাম। আর তাছাড়া এখন ইউটিউবাররা কন্টেন্টের জন্য কোথায় না কোথায় চলে যাচ্ছে। দেখ, রিস্ক ভিডিও ছাড়া এখন আর কিন্তু পপুলারিটি পাওয়া যাবে না। আমি চললাম, সন্তু যেতে না চাইলে ফিরে যেতে পারিস। এ কথা বলেই পায়ের কাছে রাখা যন্ত্রপাতির ব্যাগটা কাঁধে তুলে নিল নীল। তমাল এবার নীলের দিকে তাকিয়ে একই রকম ধীর স্বরে বলল, দাঁড়া, আমরা সকলে একসাথেই যাব। প্রজেক্টটা সকলের, তাই সবাই পার্টিসিপেট করবে, ঠিক আছে? দেখ, এসব কাজ একটু সাহস রেখে করতে হবে, অকারণে ভয় পেলে কিন্তু চলবে না। এক কাজ কর, গাড়িগুলো এখানেই থাক। আর নীল, ব্যাগ থেকে এমার্জেন্সি লাইটটা বের করতো। নীল এবার ব্যাগটাকে কাঁধ থেকে নামিয়ে সন্তুকে বলল, এই সন্তু, লাইটটা বের করতো। সন্তু এবার জামার কলারটাকে নাড়িয়ে একটা অদ্ভুত কায়দা করল, সেই সাথে বলল, সন্তুরাজ মাই ঝুঁকেগা নেই সালে। সকলে এক এক করে কটমট করে তাকাতে লাগলো ওর দিকে। তবে ক্ষণিকের অপেক্ষা, তারপরেই হাসি আর কেউ চেপে রাখতে পারল না। বাবা, সত্যি এরকম একটা সিরিয়াস মুহূর্তে সন্তুর পক্ষেই বোধহয় এসব করা সম্ভব। ওদের চারজনের হাসি এই রূপমহলের ইটের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎই একটা ব্যাপার ঘটল, ওরা প্রত্যেকেই শুনতে পাচ্ছে ওদের হাসির প্রতিধ্বনির সাথে অদ্ভুত কায়দায় আর একটা চাপা হাসির শব্দ মিশেছে। হাসিটা একটা নারী কণ্ঠের, তবে সেটা মারুর নয়, অন্য কারোর। মুহূর্তের মধ্যে একটা অজানা ভয় ওদের ঘিরে ধরল। মারু ভয়ে নীলের কাছে সরে এসেছে। নীল বিন্দুমাত্র সময় নষ্ট না করে এমার্জেন্সি লাইটটা বার করে জ্বালালো। তারপর সবাই মিলে ধীর পায়ে এগিয়ে চলল রূপমহলের দরজাটার দিকে। তমাল পকেট থেকে চাবি বার করে খুলল তালাটা। তারপর বেশ কিছুটা জোরে ঠেলা দিতেই মূর্ছে ধরা ভারী লোহার দরজাটা খুলে গেল। ঘন অন্ধকারে লোহার দরজা খোলার আওয়াজটা যেন নাড়িয়ে দিল তমালকে। এর আগেও অনেক এরকম রিস্কি ভ্লগ বানিয়েছে তমাল, কিন্তু আজ যেন তার বুকের ভেতরটায় কেমন একটা অজানা শিরশিরানি। তবে এটা কি হরিলালের বলা কথাগুলোর জন্য,
নাকি সত্যিই কিছু গোলমাল আছে এই রূপমহলের অন্ধকারে। তাছাড়া একটু আগে ওদের হাসির সাথে মিশে থাকা আর একটা অচেনা হাসি, সেটাই বা কার? কোনো আতঙ্ক কি সত্যিই থাবা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তার শিকার ধরার জন্য? মনের মধ্যে এহেন অজস্র প্রশ্ন নিয়ে অন্ধকার মেঝেতে পা রাখল তমাল। পিছনে ধীর পায়ে প্রবেশ করেছে নীল, মারু আর সন্তু। দীর্ঘদিনের বন্ধ ঘরে হঠাৎ মানুষের পায়ের আওয়াজে বেশ কিছু চামচিকে ডানা ঝাপটে উড়ে গেল একদিক থেকে অন্যদিকে। তাতে যেন অন্ধকারটাকে আরও বেশ খানিকটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে তমালের। ঘরের ভেতর আরও বেশ কিছুটা ঢুকে যন্ত্রপাতির ব্যাগটা নামালো নীল। তমাল এবার ছেঁড়া ফাটা হাতল ভাঙা গদি চেয়ারগুলোর দিকে তাকিয়ে বলল, মারু, ন্যারেশনটা তুই দিবি, আর সন্তু তুই ফোকাসটা রেডি কর, আর নীল তুই ল্যাপটপটা নিয়ে ওই সিটটায় বসে অন করে ইন্ট্রোডাক্টরি কাজটা শুরু করে দে। আমি ততক্ষণ হলটার বাইরে কয়েকটা শ্যুট নিয়ে আসছি। আর মারু, ন্যারেশনটা একটু স্কেয়ারি করবি, দরকার হলে একটু সময় নিয়ে ডায়লগগুলো সাজিয়ে নে, ওকে? এই বলেই তমাল ক্যামেরা হাতে বেরিয়ে গেল। সন্তু ব্যাগ থেকে ক্যামেরার স্ট্যান্ডটা বার করে রেডি করতে লাগলো ভ্লগ শ্যুট করার জন্য। একবার আর চোখে তাকিয়ে দেখল একটা ভাঙাচোরা সিটে বসে ল্যাপটপ অন করেছে নীল। মারু পাশেই দাঁড়িয়ে রয়েছে। অভিশপ্ত রূপমহলে আবারও কয়েকটা মানুষের সমাগম ঘটেছে বেশ কিছুদিন পর। তবে এই ব্যাপারটা বুঝি অন্ধকারের খুব একটা পছন্দ হলো না। রূপমহলের আধার যেন ওদেরকে নীরবে শাসাতে লাগলো। ঠিক এই কথাগুলোই এই সময় মারুর মাথায় ঘুরছে। চেয়ারের উপর ল্যাপটপের মৃদু আলো, ধুলো মেঝের উপর রাখা এমার্জেন্সির সাদা আলো, সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। নীল চোখ রাখল ল্যাপটপের স্ক্রিনে। সন্তু শরীরটাকে বেশ কিছুটা নাড়িয়ে ক্যামেরার স্ট্যান্ডটা সেট করতে থাকে। মারু, এই স্পিচটা একবার দে তো, একটু ফ্রেমিংটা দেখে নি। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। তার বদলে হঠাৎই একটা মেশিনের ঘর ঘর শব্দ শোনা গেল। ব্যাপার কি সেটা ঘুরে দেখার আগেই একটা ঠান্ডা হিমশীতল ছোঁয়া স্পর্শ করল তার কাঁধ। কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলল, पिक्चर चालू हो गया क्या? সন্তুর গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠেছে। ওরে বাবা গো! ক্যামেরার স্ট্যান্ড এবং ক্যামেরা সমেত ছিটকে পড়ল মাটিতে। তমাল চিৎকার করে দৌড়ে এসে দেখল সন্তু চোখ বুঝে জড়সড় হয়ে মাটিতে পড়ে। নীল আর মারু সন্তুর দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে চলেছে। ব্যাপারটা কি হলো? সন্তু এরকম চিৎকার করলো কেন? আর নীল আর মারু এভাবে হাসছেই বা কেন? কিছুটা আশ্চর্য, কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো তমাল, কি হলো সন্তু, ওভাবে চিৎকার করলি কেন? তমালের গলা শুনে সন্তুর বুকে হয়তো একটু সাহস এলো। একটা চোখ কিছুটা খুলে কাঁপা কাঁপা গলায় বলল, তমাল, তোমার শোন না ভাই, সে আছে। আমি একটু আগেই। আর কিছু বলার আগেই নীল আর মারু সশব্দে হেসে উঠল। সন্তু তাকিয়ে দেখল মারু হাতে মোবাইলটা ধরে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। নীল মারুর দিকে তাকিয়ে বলছে, মোবাইলের সাউন্ড এফেক্টটা কিন্তু দারুণ দিয়েছিস, ব্যাটা পুরো নড়ে গেছে। মারু চোখ পাকিয়ে বলল, আর ভয়েস ওভারটা কেমন হচ্ছে সেটা একটু বল। জম্বুটা এসে থেকে ফ্যাকড়া মারছিল। তমালের হয়েছে যত জ্বালা। বেচারা রাগ দেখাতে গিয়েও হেসে ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে ঈষৎ গম্ভীর স্বরে বলল, শোন, এসব ইয়ার্কি বন্ধ করে কাজটা শুরু কর। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে বেরোতে পারবো ততই ভালো। বলে ধীর পায়ে বেরিয়ে গেল সে। সন্তু মারু আর নীলের দিকে তাকিয়ে গড়গড়ে স্বরে বলল, আচ্ছা, আমাকে এরকম করলি তো, দাঁড়া, সুযোগ পাই আমিও দেখাচ্ছি। নে শুরু কর, দেখ ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা। আরে দাঁড়া তো, কোমরটা কেমন যেন ঝিনঝিন করছে, মনে হয় এবার এক্স রে করাতে হবে।
এবার নীল ল্যাপটপের দিকে চোখ রেখেই নাটকীয় ভঙ্গিতে বলল, 2.5 किलो का हाथ जब उठता है कैमरा उठता नहीं उठ जाता है। ওরা যখন এভাবেই নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টায় মত্ত, তখন খেয়ালও করল না যে দুটো জলজলে চোখ ওদেরকে নিরীক্ষণ করে চলেছে। এদিকে সন্তু নিজের মনে গজগজ করতে করতে ক্যামেরাটা তুলল, তারপর স্ট্যান্ডটা আবারও সেট করে ফোকাসটা রেডি করলো। মারু এসে দাঁড়ালো ফোকাসে, তারপর প্রস্তুতি নিয়ে শুরু করলো বলতে, নমস্কার, আমি মারু। ডেয়ারিং টিমে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজও আমরা চলে এসেছি সেরকমই একটি হাড় হিম করা ব্লগ নিয়ে। নীল পাশ থেকে ফিসফিস করে বলল, এখন থেকে লাইক আর কমেন্ট শুরু হয়ে গেছে। 2-1 পা করে মারু এগিয়ে আসলো, তারপর গলাটাকে আরও বেশ কিছুটা ভয়াবহ করে বলে চলল, আজ আমরা সেই ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটন করতে এসেছি রূপমহলে। এই ব্যাপারে আপনারা অনেকেই কথা বলে থাকবেন। এর আগেও একজন প্রমোটারের গলা কাটা দেহ এখান থেকেই উদ্ধার হয়েছে। লোকমুখে শোনা যায় এই সিনেমা হলে যে বা যারা একবার ঢুকেছে তারা আর কখনো ফিরে যায়নি। নীল স্ক্রিনে দেখল লাইক আর কমেন্টের স্রোত বইতে শুরু করেছে। মারু একই ভঙ্গিতে বলে চলল, আমরা আজকে দেখতে চাই সত্যিই কি তেমন কোনো অশরীরী আছে যে কিনা এই রূপমহলে কারোরই প্রবেশ একদমই হতে দিতে চায় না। সন্তু ফোকাসটা ফিক্সড করে ক্যামেরা ছেড়ে সরে এলো। তার মুখে খেলছে অদ্ভুত একটা হাসি। বিড়বিড় করে বলল, দাঁড়া মজা দেখাচ্ছে, আমাকে হ্যাডা করা। বলতে বলতে ধীর পায়ে এগিয়ে চলল অন্ধকার টপকে সিঁড়িটার দিকে। আধো আলোয় ঢাকা সিঁড়িটা ধরে উঠে গেল দোতলায়। তারপর মোবাইলের টর্চটা জেলে মুখের শয়তানি হাসি নিয়ে এগিয়ে গেল প্রজেক্টর মেশিনের ঘরটার দিকে। টর্চের আলো জেলে দেখল প্রজেক্টর মেশিনের ঘরের দরজা ভেজানো। একবার কান খাড়া করে শুনল, নিচে এখনো মারু একই রকম স্বরে বলে যাচ্ছে। ক্ষীণ তার কথাগুলো ভেসে আসছে কানে। চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিয়ে আধ ভেজানো দরজাটায় সন্তু ঠেলা দিল আলতো করে। মৃদু একটা আওয়াজ তুলে খুলে গেল দরজা। ফাঁকা ঘরটায় আলো ফেলল সন্তু। জমাট অন্ধকার আর পুরো ধুলোর স্তূপে ঢাকা মেঝে। পা ফেলে এগিয়ে গেল প্রজেক্টরের ফোকাস হোলটার দিকে। তারপর ফোকাস হোলটায় চোখ রেখে তাকালো নিচে। মনে মনে বোধহয় বলল, এবার মজা দেখাচ্ছি। কিন্তু আর কিছু করার আগেই সন্তুর হঠাৎ মনে হলো ঠিক তার পিছনে যেন কোনো মেশিন চলছে। সেটার ঘর ঘর শব্দ স্পষ্ট কানে এসে লাগছে তার। চমকে তাকালো পিছনে। কই, কিছু নেই তো। একবার সে মনে করলো নীল বা মারু আবারও কি তাকে ভড়কি দিতে চাইছে। দ্রুত আরও একবার প্রজেক্টর হলে চোখ রাখল। না, কই, ওই তো মারু হাত পা নেড়ে একইভাবে বকে যাচ্ছে। আর ওদিকে ল্যাপটপে মুখ গুঁজে বসে আছে নীল। তাহলে সন্তুর গলাটা ভয়ে শুকিয়ে গেল। থরথর করে কাঁপতে থাকা শরীরটাকে নিয়ে ঘুরল পিছনের দিকে। আর তখনই কেউ তীক্ষ্ণ স্বরে বলল, क्या सोचती हो पिक्चर तो चालू हो गया। প্রবল আতঙ্কে সন্তুর হৃৎপিণ্ডটা থেমে যাওয়ার জোগাড়। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরিহিত এক মহিলা। মাটি পর্যন্ত লুটোচ্ছে তার চুল। হাতে ধরা একটা চেয়ারের হাতল। চোখ দুটো ভাটার মতো জ্বলছে। মুখে একটা চেরা হাসি। হঠাৎই এক প্রবল আর্তনাদে কেঁপে উঠল হলের ভেতরটা। নীল লাফিয়ে উঠে পড়েছে। থেমে গিয়েছে মারুও। দ্রুত ছুটে এসে ক্যামেরাটা টার্ন অফ করে তাকালো মারুর দিকে। এই, ওটা সন্তুর গলা না? শালা উপরে কখন গেল? ব্যাটা আমাদের ভড়কি দিতে চাইছে। দাঁড়া,
জাম্বোটার পেটে গোটা 2 ঘুষি মেরে আসি। এই বলে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়িটার দিকে, কিন্তু সিঁড়ির মুখটাতে এসেই ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠল মারু। কি হলো রে মারু? সিঁড়ির ধাপটার দিকে আঙুল দিয়ে নির্দেশ করে কাঁপা কাঁপা গলায় বলল, ওই দেখ। আলো ছায়াতে ঢাকা সিঁড়ির দিকে তাকালো নীল, আর যা দেখল তাতে তার সমস্ত শরীরে একটা ঝাঁকুনি খেলে গেল। হৃৎপিণ্ডটা বুকের ভেতর প্রবল বেগে লাফাতে শুরু করলো। সেখানে রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে সন্তুর কাঁটা মুন্ডু, আর ওই কাঁটা মুন্ডু থেকে বিস্ফারিত চোখ দুটো যেন চেয়ে আছে তাদেরই দিকে। হঠাৎই অস্বাভাবিক নিস্তব্ধতায় ঢেকে গেল চারপাশ। অন্ধকারটা যেন আরো বেশ খানিকটা জমাট বেঁধে এলো। নীল কোনো মতে নিজেকে সামলে নিয়ে বেশ কঠিন গলায় বলল, বুঝে নিয়েছি কি ঘটেছে। উপরে কেউ বা কারা আছে, কোনো দুষ্কৃতী হবে হয়তো। নির্জন পরিত্যক্ত হলটার সুযোগ নিয়ে ঘাঁটি গেড়েছে। এখন বুঝতে পারছি শালা ওই হরিলাল কেন এত ধানাই পানাই করছিল। দাঁড়া, দেখাচ্ছি। এই বলেই নাক দিয়ে একটা শ্বাস ছেড়ে ছুটে গেল বসার চেয়ারগুলোর দিকে। পরিত্যক্ত চেয়ারের একটা হাতল হ্যাঁচকা টানে খুলে নিল, তারপর সেটাকে ধরে এগিয়ে গেল সিঁড়িটার দিকে। এমন সময় মারু নীলের হাতটা চেপে ধরল। কোথায় একা একা যাচ্ছিস? হ্যাঁ, একদম যাবি না। যদি সেরকম কেউ থেকেই থাকে তুই একা গিয়ে কি করবি? তমালদাকে অন্তত ডাকি। এক ঝটকায় মারুর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, এখন তো এত সময় নেই, আর তাছাড়া এভাবে দাঁড়িয়ে থাকলে কি রেহাই পাবি? বলেই সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই মেশিনের ঘর ঘর আওয়াজটা শোনা গেল আবার। নীল আর মারু দুজনেই চমকে উঠেছে। দেখল বেশ কয়েক ধাপ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে এক নারী মূর্তি, পরনে লাল শাড়ি, চুল সিঁড়ির ধাপ পর্যন্ত লুটোচ্ছে, হাতে দীর্ঘ তীক্ষ্ণ নখ, সেখান থেকে ঝরে পড়ছে রক্ত, আর হাতে ধরা আছে একটা ভাঙা চেয়ারের হাতল। এবার মুহূর্তের মধ্যে নারী মূর্তিটা শূন্যে ভেসে কিছুটা এগিয়ে এলো। তারপর তীক্ষ্ণ স্বরে নীলের দিকে চেয়ে বলল, क्या सोचती हो, पिक्चर तो चालू हो गया। কিছুক্ষণের জন্য নীলের বুকটা দুলে উঠল ভয়ে। তবুও চিবুকটাকে কঠিন করে হাতে ধরা চেয়ারের হাতলটা নিয়ে তেড়ে গেল নারী মূর্তিটার দিকে। তুই মেরেছিস সন্তুকে? আজ আমি? প্রচণ্ড রাগ আর ভয়ে ততক্ষণে নীলের সমস্ত বুদ্ধি লোপ পেয়েছে। তাই সে বুঝে উঠতে পারেনি ভয়ঙ্কর অশরীরের দিকে এগিয়ে যাওয়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। নীলের কথা শেষ হবার আগেই নারী মূর্তিটি ভয়ঙ্কর এক আওয়াজ করে চালিয়ে দিল হাতে ধরা হাতলটা নীলের মাথা লক্ষ্য করে। পরক্ষণেই একটা শব্দ তুলে ফেটে গেল নীলের মাথাটা। রক্ত ছিটকে এসে লাগলো মারুর গালে। এবার নারী মূর্তিটি মুখে একটা ভয়ঙ্কর আওয়াজ তুলে এগিয়ে গেল মারুর দিকে। বাবা গো! দৌড়াতে শুরু করলো মারু। ভয় আর অন্ধকারে দিক বিদিক ভুলে ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল ক্যামেরার স্ট্যান্ডের ওপরে। ঝনঝন শব্দ তুলে ক্যামেরা শুদ্ধ স্ট্যান্ডটা পড়ে গেল অন্ধকার মেঝেতে। মেঝেতে শুয়ে শুয়ে মারু দেখল নারী মূর্তিটা তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে তার কাছাকাছি এসে নখযুক্ত হাতটা বাড়িয়ে দিয়ে মারুর চুলটা আঁকড়ে ধরে শায়িত দেহটা নির্দয়ভাবে টানতে লাগলো। অন্ধকার মেঝেতে ঘষা লেগে মারুর দেহের ছাল চামড়া ছিঁড়ে যাচ্ছে। সেই অবস্থাতে কাতরাতে কাতরাতে মারু বলল, কে তুমি? কেন এত আক্রোশ আমাদের উপরে? কি করেছি আমরা? কি করেছি? এক ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে গেল চারপাশ। ये रूप महल मेरा है, सिर्फ मेरा। मैं
छूने नहीं दूंगी, किसी को नहीं। বলেই মারুর দেহটা শূন্যে তুলে ছুঁড়ে দিল বেশ কিছুটা দূরে। তীব্র যন্ত্রণায় কোঁকিয়ে উঠল মারু। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়াতে গেল, আর তখনই প্রেতমূর্তি হিংস্র এক দৃষ্টি নিয়ে দ্রুত বেগে চালিয়ে দিল চেয়ারের ভাঙা হাতলটা। কান থেকে হেডফোনটা খুলতে খুলতে দরজার দিকে এগিয়ে গেল তমাল। বললাম ব্লগটা শ্যুট করতে, এরা যে কি সব করে না। সন্তুটা মহাবধ হয়েছে, শুধু চিৎকার চেঁচামেচি করে যায়। আর মারুটাও। তার নিজ মনে বলা কথাটা শেষ হওয়ার আগেই প্রচণ্ড একটা আওয়াজ তুলে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। কি হলো কি? আরে দরজা বন্ধ করলি কেন? নীল, সন্তু, মারু। চিৎকার করে উঠল সে, দরজায় দুই হাত দিয়ে চাপড়াতে লাগলো। কিন্তু একটু পরেই থেমে যেতে হলো তাকে, কারণ মারুর গোঙানির আওয়াজটা ততক্ষণে তার কানে এসেছে। শরীরটা থরথর করে কেঁপে উঠল তমালের। কি হলো? মারু এমন চিৎকার করছে কেন? এ তো মজা বা ইয়ার্কি নয়। পাগলের মতো লোহার দরজায় আঘাত করতে থাকলো তমাল। তবে ভেতর থেকে তার কথার কোনো উত্তর এলো না। বদলে একটা অদ্ভুত গলার আওয়াজ, আর সেই সাথে মারুর আর্তনাদ। মেয়েটা যেন বাঁচার তাগিদে প্রাণপণে চিৎকার করে চলেছে। মারু, নীল, সন্তু। এদিকে দরজা পিটিয়ে চলেছে তমাল। কি করে সে ভেতরে প্রবেশ করবে, কি করেই বা মারুকে রক্ষা করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। আবারও একটা ভয়াবহ আর্তনাদ, আর সেই সাথে হঠাৎই নিশ্চুপ নিস্তব্ধ চারপাশ। তমাল থমকে দাঁড়ালো। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা কাটা মাছের মতো লাফাচ্ছে। খানিক স্থানুর মতো দাঁড়িয়ে থাকার পর আবারও দরজায় আঘাত করল তমাল। আর তখনই তার চোখ গেল দরজার তলা দিয়ে আসা রক্তের স্রোতটার দিকে। শরীরটা প্রচণ্ড ভয়ে একটা ঝাঁকুনি দিয়ে উঠল তমালের। চোখের সামনে অন্ধকার ঘন জমাট বেঁধে আসছে, আর সহ্য করতে পারছে না সে। এবার অবশ শরীরটা নিয়ে সশব্দে আছড়ে পড়ল দরজার তলা দিয়ে গড়িয়ে আসা ওই রক্তের স্রোতটার ওপর। একটা ভারী অথচ চাপা পুরুষালী কণ্ঠ কানে আসতেই জ্ঞান ফিরল তমালের। দেখল সে একটা ছোট্ট বিছানায় শুয়ে। লোকটা তাকে নিয়ে কিছু কথা বলছে না। কি বলছে শুনতে চেষ্টা করলো তমাল। হ্যাঁ, কি বলছেন? এই ছেলেটা ওরকম নৃশংস খুনগুলো করেছে? না না, দেখে তো তা মনে হয় না। নড়ে উঠল তমাল। সে আবার কাদের খুন করলো? চোখ মেলে তাকালো, দেখল সে একটা নার্সিং হোমের বেডে শুয়ে আছে, আর দরজায় দাঁড়িয়ে আছে দুইজন পুলিশ। বুঝতে পারল এদেরই একজন তাকে খুনি তকমা দিচ্ছে। তবে সে তো কোনো খুনের সাথে যুক্ত নয়। তাহলে গভীরভাবে ভাবতে চেষ্টা করল তমাল, ঠিক কি ঘটেছিল তার সাথে। মাথাটা যন্ত্রণায় টনটন করে উঠল, আর তখনই মনের পর্দায় দুলে উঠল তিনটে মুখ, সন্তু, নীল এবং মারু। কানের পর্দায় এসে লাগল শেষ মুহূর্তে মারুর সেই আর্তনাদ। চোখ থেকে জল ছিটকে বেরিয়ে এলো তমালের। উঠে বসতে গেল, তখনই দরজার কাছে একজোড়া ভারী বুটের আওয়াজ শোনা গেল। তমাল আলতো চোখে দেখল দীর্ঘদেহী এক যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। বয়স আন্দাজ 26-27, পরনে পুলিশের পোশাক। বুকের ব্যাজে লেখা নামটা খেয়াল করল তমাল, কুশল রায়চৌধুরী। তমালকে চোখ খুলতে দেখে আলগা হেসে সে এগিয়ে এলো।
তারপর একটা চেয়ার টেনে বিছানার কাছে এসে বসল। এখন কেমন বোধ করছো? কুশল রায়চৌধুরী মৃদু মাথা নেড়ে বলল, মাথাটা শক্ত মেঝেতে আছড়ে পড়েছে তো, ব্যথা থাকবে। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, হয়তো আজকালের মধ্যেই স্ক্যান হবে একটা। যাই হোক, তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক কি কারণে তোমরা ওখানে গিয়েছিলে বলো তো? ভাঙা ক্যামেরা, ল্যাপটপ সব পাওয়া গেছে। কোনো শুটিং টুটিং কিছু? একটা মেয়ের বডিও পাওয়া গেছে। কোনো নীল ছবির ব্যাপার ট্যাপার ছিল নাকি? তমালের চোখ থেকে অঝোর ধারায় জল ঝরতে শুরু করেছে। কান্না ভিজা গলায় সে জিজ্ঞেস করল, ওরা কি কেউ বেঁচে নেই স্যার? কুশল তমালের মুখের দিকে তাকিয়ে ইতস্তত করল একটু, তারপর ধীরে ধীরে বলল, না, সকালে একজন পথচারী তোমায় ওইভাবে পড়ে থাকতে দেখে পুলিশ স্টেশনে ফোন করে দেয়। কুশল রায়চৌধুরী বলে চলল অনেক কিছুই, কিন্তু সেসব যেন তমালের কানে আসার আগেই বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার চোখের সামনে আবছা দুলতে থাকলো তার এত দীর্ঘ বছরের 3 সঙ্গীর মুখ। বুকের ভেতর থেকে কান্না টুকরে বের হয়ে আসতে লাগলো। কুশল এবার কথা শেষ করে উঠে দাঁড়ালো, তারপর হাতে ধরা টুপিটা মাথায় পড়তে পড়তে বলল, আমি আসছি এখন। ঘটনাটা আপাত দৃষ্টিতে দুর্ঘটনা জাতীয় মনে হলেও আইনগতভাবে হয়তো খুন বলেই ধরা হবে। যাই হোক, রিপোর্টারদের আপাতত দুর্ঘটনা বলেই ঠেকিয়ে রেখেছি। কিন্তু জানো তো, এইসব কেসে রিপোর্টাররা সব ফেলুদা। এমন ছানবিন করবে যে তুমি ওই সিনেমা হলে যাওয়ার আগে ডিনারে কোন একটা রুটি খেয়েছিলে সেটাও ঠিক বের করে ছাড়বে। তারপর পা বাড়াতে গিয়েও থেমে গেল, বলল, তোমাদের গাড়ি, বাইক, ল্যাপটপ, ক্যামেরা সব থানায় জমা আছে। কেসটা কোন দিকে যায় দেখি, তারপর ওগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। এই বলে সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় স্যার, কুশল চকিতে ঘুরল। কিছু বলবে? ওদের বডিগুলো? কথাটা যেন গলায় আটকে গেল তমালের। পোস্টমর্টমে পাঠানো হয়েছে। এই বলে ধীর পায়ে এবার বেরিয়ে গেল ঘর থেকে। তমালের বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গিয়েছে, চোখ ভরে এসেছে জলে। অবসন্ন শরীরটা নিয়ে এবার সে পাশ ফিরল। আজ প্রায় 2 দিন হয়ে গেল নার্সিংহোমে তমাল। শরীরটা আগের থেকে অনেকটাই সুস্থ এখন, তবে মাথার আঘাতের থেকে বুকের গভীরে আঘাতটা তাকে যেন চিরদিনের মতো পঙ্গু করে দিল। মা বাবা একটু আগেই চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে গিয়েছে। 2-1 আত্মীয় স্বজনও তাদের কর্তব্য সেরেছে সান্ত্বনা বাক্য দিয়ে। কুশল রায়চৌধুরী আজ একবারও আসেননি। এই 2 দিনে তমাল যতদূর মানুষটাকে চিনেছে তাতে বুঝেছে কুশল রায়চৌধুরী কোনো বড় একটা গেম রেডি করছে। বুকের মধ্যে একটা অজানা আশঙ্কা নিয়ে জানলার দিকে চেয়ে রইল তমাল। একটু পরেই বুটের আওয়াজে ফিরে তাকালো সে। দেখল কুশল রায়চৌধুরী এসে দাঁড়িয়েছে। কুশল একবার চকিতে করিডোরের দিকে তাকিয়ে এগিয়ে এলো তমালের দিকে, তারপর বিছানার ধার ঘেঁষে দাঁড়িয়ে বেশ কিছুটা চাপা স্বরে বলল, আজ একবার যাব সেখানে। তমাল কৌতূহলী চোখে তাকালো কুশলের মুখের দিকে। কুশল তমালের মনের ভাব বুঝতে পেরে মৃদু হাসল, তারপর বলল, একটু আগে হরিলালের সাথে মিট করে এলাম, তার অবশ্য একই বক্তব্য। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ নিজে গিয়ে দেখব সত্যি এমন কিছু ঘটেছে কিনা। আর তুমি ভাই রাতের খাবার দাবার সেরে নিয়ে রেডি হয়ে থেকো, সব ব্যবস্থা করা আছে। আমি ঠিক রাত 11টায় আসব। শুনছি তো তিনি রাত না হলে আবার দেখা করেন না। দেখাই যাক তিনি দয়া করে দেখা দেন কিনা। তমাল একটা শূন্য দৃষ্টি নিয়ে শুনে যাচ্ছিল কুশলের কথাগুলো। একটা কষ্ট বারংবার বুকের পাকদণ্ডি দিয়ে উঠে আসতে চাইছে।
তাই এক বুক যন্ত্রণা নিয়ে দেখল কুশল রায়চৌধুরীর দৃঢ় ভঙ্গিতে চলে যাওয়া। একবার ভাবল সে কুশলকে নিষেধ করবে এরকম মৃত্যুর মুখে জেনে বুঝে না যাওয়ার জন্য, কিন্তু পরক্ষণেই তার মনটাও শক্ত হয়ে গেল, চিবুক কঠিন হয়ে গেল আপনা থেকেই। মনে মনে ভাবল, আমিও দেখতে চাই কে সে যে এত নিষ্ঠুর, এত নির্দয়ভাবে হত্যালীলা চালিয়ে চলেছে দিনের পর দিন। একবার মুখোমুখি হতেই হবে তার। ভারী একটা শ্বাস ছেড়ে শুয়ে পড়ল বিছানায়। মনে মনে তৈরি হতে লাগলো এক ভয়ঙ্কর পরীক্ষার জন্য। ঠিক রাত 11টায় কুশল রায়চৌধুরী এলো। তমাল দেখল এখন তার গায়ে পুলিশের পোশাক নেই, পরিবর্তে একটা কটস উলের জামা আর ব্ল্যাক জিন্স। কুশলের কথা মতো তৈরি হয়ে নিল তমাল। তারপর তার ইশারায় নীরবে অনুসরণ করল তাকে। আধ ঘন্টা পর যখন রূপমহল সিনেমা হলের সামনে গাড়িটা দাঁড়ালো, তখন সিনেমা হলটাকে দেখেই বুকের ভেতরটা কেমন একটা করে উঠল তমালের। এই মুহূর্তে তমালের কাছে ওই হলটা একটা ভয়ঙ্কর রাক্ষসী ছাড়া আর কিছুই নয়, যে রাক্ষসী গিলে খেয়েছে তার 3 ডেয়ারিং সঙ্গীকে। কুশল গাড়ি থেকে নেমে ইঙ্গিত করল তমালকে নামার জন্য। তারপর হাতে একটা 5 সেলের টর্চ দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। তমাল হলের দরজার কাছে এসে দেখল 2 জন পুলিশ অস্ত্র হাতে দাঁড়িয়ে। কুশল চাপা স্বরে তাদেরকে কিছু বলতেই তারা সেলুট জানিয়ে চলে গেল। বেজানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকল কুশল আর তমাল। টর্চের তীব্র আলো অন্ধকার ভেদ করে এসে পড়ল হলের ধুলো ভর্তি মেঝেতে। তমাল সেই আলোয় দেখল ঘরের মেঝেতে এখনো চকের আঁকা বাঁকা দাগ। বুকের ভেতর কষ্টটা আবারও মোচড় দিল। এখানেই পড়েছিল মারুর মুন্ডুহীন দেহটা। কুশল পকেট থেকে একটা ছোট্ট পেন্সিল টর্চ বার করে তমালের হাতে দিয়ে বলল, এটা জেলে এখানে অপেক্ষা করো, আমি উপরটা একবার দেখে আসি, আর কোনো বিপদ বুঝলেই কিন্তু আমায় ডাক দেবে। বলেই এক হাতে টর্চ আর অন্য হাতে পিস্তল নিয়ে দ্রুত উঠে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর ফিরে এলো কুশল। দেখল তমাল একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে। সেদিকে তাকিয়ে ধীর গলায় বলল, না, ওপরে কেউ নেই। ভেবেছিলাম কোনো দুষ্কৃতী হয়তো শেল্টার নিলেও নিতে পারে, কিন্তু সেদিনও দেখেছি, আজও দেখলাম তন্ন তন্ন করে। যদি দুষ্কৃতী থাকতো তাহলে সিগারেটের ছাই বা মদের বোতল পড়ে থাকতো, কারণ যারা এই ধরনের দুষ্কর্ম করে তাদের এই দুটো সঙ্গে থাকবেই। তাহলে দাঁড়াচ্ছে হরিলালের বলা রূপমহলের আতঙ্কটাই সত্যি। বেশ, অপেক্ষা করা যাক, দেখি তিনি কখন আসেন, তারপর খেলা শুরু করা যাবে। বলেই হাতে ধরা পিস্তলটা অন্ধকারে একটু নাচিয়ে নিল কুশল। তমাল একই রকম শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দেখে যেতে লাগলো কুশলকে। এভাবেই কাটল প্রায় 2 ঘন্টা। কোথাও কারোর কোনো দেখা মিলল না। এরই মাঝে কুশল 2 বার ওপরে উঠে টহল দিয়ে এসেছে, কিন্তু এই 2 ঘন্টায় শুধু 2টো মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যায়নি। কুশলের মনে গভীর একটা সন্দেহের কাঁটা খচখচ করছে। তমাল কি এই হরিলালকে হাত করে কোনো খেলা খেলে চলেছে? নিখুঁত অভিনয়ে ধুলো দিতে চাইছে আইনকে? কিন্তু তাই যদি হয়, তাহলে তমাল এতগুলো হত্যা করলই বা কেন? কোনো ব্যবসায়িক ঝামেলা কি, নাকি যে মেয়েটা মারা গিয়েছে তাকে নিয়ে দড়ি টানাটানি? প্রশ্নগুলো কুশলের মনের ভেতর চরকি ঘোরাচ্ছে। তাই কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তমালের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সত্যি করে বলো তো, সেদিন কি হয়েছিল? তোমাদের সকলেই তো হলের ভেতরে ছিলে, তুমি বাইরে ছিলে কেন? তমাল কুশলের চোখের অবিশ্বাসটা ধরতে পেরেছে। তবুও কিছুটা ধরা গলায় সেদিনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলল,
সবটা শুনে কুশল ঈষৎ মাথা নাড়ল। চলো ফেরা যাক, দেখি গেস্ট এরপর কোন দিকে গড়ায়। এই বলে এগিয়ে গেল দরজাটার দিকে। আর তখনই মেশিনের ঘর ঘর আওয়াজটা শোনা গেল। এই দম বন্ধ করা নিস্তব্ধতার মাঝে হঠাৎ এই শব্দ শুনে কুশল চমকে উঠেছে। তবে তার থেকেও বেশি অবাক হয়ে দেখল আওয়াজটা লক্ষ্য করে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে তমাল। সেদিকে তাকিয়ে কুশল ডাক দিল, তমাল ওয়েট, একা যেও না। কিন্তু তমাল কুশলের ডাক উপেক্ষা করে চোখের পলকে ওপরে উঠে গেল। এক মুহূর্ত ভাবল কুশল, তারপর পিস্তলটাকে দৃঢ় মুষ্টিতে ধরে বেশ কিছুটা পা টিপে টিপে সিঁড়িটার দিকে এগিয়ে গেল। আরও একবার নিজেকে গুছিয়ে নিচ্ছে সে। মেশিনের আওয়াজ যখন, তখন নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিন্তু আর কিছু ভাবার আগেই হঠাৎ ওপর থেকে তমালের তীব্র আর্তনাদ ভেসে এলো। দ্রুত ওপরে উঠল কুশল, আর যা দেখল তাতে তার শরীরটা হিম হয়ে এলো। তমালের মুন্ডহীন দেহটা পড়ে রয়েছে মেঝেতে, সেখান থেকে গড়িয়ে আসছে টাটকা রক্ত। কুশলের দাঁতের ওপরের পাটি চাপ দিল নিচের পাটিকে। তমালের রক্ত ভেজা দেহটাকে টপকে এগিয়ে গেল সে প্রজেক্টর ঘরটার দিকে। টর্চের তীব্র আলো বেশ কয়েক মুহূর্ত খেলে গেল ফাঁকা ঘরের মেঝেতে। কেউ তো নেই। তাহলে কুশল আরও একবার আলোটা ফেলল ঘরের দেওয়ালে। ঝুল ধরা দেওয়ালে সে আলো শূন্যতা নিয়ে ফিরে এলো, কিন্তু কোনো শরীরই বা অশরীরই কারো দেখাই পেল না কুশল। ফেরার জন্য ঘুরতেই যাবে, ঠিক তখনই অন্ধকার থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর। क्या सोचती हो, पिक्चर तो चालू हो गया। চমকে তাকালো কুশল, আর টর্চের আলোয় দেখল বেশ কিছুটা দূরে একটা নারীর অবয়ব অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই কি তবে রূপমহলের আতঙ্ক? এই কি তবে নিষ্ঠুর হাতে করে চলেছে হত্যালীলা? এই কি তবে নির্দয়ভাবে ছিন্ন করেছে তমালের মাথা? এক মুহূর্ত ভাবল কুশল, তারপর ক্ষিপ্র গতিতে চালিয়ে দিল বেশ কয়েকটা গুলি। তবে গুলিগুলো নারী অবয়বটিকে ভেদ করে বিঁধল উল্টো দিকের দেওয়ালে। নারী মূর্তির তীক্ষ্ণ হাসিতে খান খান হয়ে যাচ্ছে হলের অন্ধকার। কুশল যেন নড়ে উঠল। কি দৃশ্য দেখছে সে! পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পিস্তলটাকে দৃঢ় মুষ্টিতে ধরে আবারও ফায়ার করার জন্য রেডি হলো কুশল। তখনই সেই প্রেত মূর্তি একরকম হাওয়ায় ভেসে তীব্র বেগে এগিয়ে এলো কুশলের দিকে। তারপর মুখে একটা ভয়ঙ্কর আওয়াজ করে চালিয়ে দিল হাতলটা। महल मेरा है, सिर्फ मेरा। কুশল চকিতে সরিয়ে নিল নিজেকে। হাতলটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে পড়ল অন্ধকার মেঝেতে। এই প্রথমবারের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় একটু থমকে গেল নারী মূর্তি। এক ভয়াবহ হিংস্র দৃষ্টি দিয়ে আপাদ মস্তক দেখতে লাগলো কুশলকে। ওদিকে কুশল নিজেকে গুছিয়ে নিয়ে দৌড়তে শুরু করেছে নিচের দিকে। নারী মূর্তিও ভয়ঙ্কর এক আওয়াজ করতে করতে ধেয়ে গেল কুশলের পিছু পিছু। কুশল প্রাণপণে দৌড়াতে লাগলো দরজাটার কাছে পৌঁছানোর জন্য। ওদিকে নারী মূর্তিটিও ক্ষিপ্র গতিতে ভেসে এগিয়ে আসছে। কুশলের কাছাকাছি পৌঁছাতেই এক ভয়ঙ্কর আওয়াজ করে হাতে ধরা হাতলটা আবারও ছুঁড়ে মারল কুশলের মাথা লক্ষ্য করে। কুশল দৌড়াতে দৌড়াতেই দ্রুত সরিয়ে নিল মাথাটা। ওদিকে হাতলটা সজোরে এসে আঘাত করেছে তার ডান হাতে। হাতে ধরা পিস্তলটা ছিটকে পড়ল দূরে, আর কুশলের হাতটা কেটে ঝুলতে থাকলো শূন্যে। রক্তস্রোতের মতো বইতে থাকলো শূন্যে ঝুলতে থাকা হাতটা থেকে। গোটা শরীরটা যন্ত্রণায় কোঁকড়ে গেল কুশলের। দাঁতে দাঁত চেপে শরীরটাকে প্রায় টানতে টানতে বার করে আনলো বাইরে। ঝিঁঝি ধরা কানে শুনতে পেল কেউ যেন চরম আক্রোশে বলে চলেছে,
ये रूप महल मेरा है, सिर्फ मेरा। मैं किसी को छूने नहीं दूंगी, किसी को नहीं। চোখের সামনে অন্ধকার একটু একটু করে জমাট হয়ে এলো কুশলের। কোনো রকমে রাস্তায় পৌঁছে পকেট থেকে হুইসেলটা বার করে শরীরের সমস্ত শক্তি দিয়ে ফুঁ দিল তাতে। নিস্তব্ধ রাতে হুইসেলের শব্দটা যেন প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো রূপমহলের শ্যাওলা ধরা দেওয়ালে দেওয়ালে। চোখ বুজে কুশল শুয়ে পড়ল রাস্তায়, আর তখনই শুনল বেশ কয়েক জোড়া ভারী বুট ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে তারই দিকে। বেশ কিছুদিন পরের ঘটনা। রূপমহলের সামনে আবারও এসে দাঁড়িয়েছে এক প্রমোটার, নাম রূপেন সিং। কিন্তু এবার সে সমস্ত আটঘাট বেঁধেই এসেছে। বাইকটা স্ট্যান্ড করতে করতে রূপেন সিং দেখল লাল রঙের চার চাকাটা এসে দাঁড়ালো। রূপেনের চিন্তিত মুখে চিন্তার রেখা মুছে গিয়ে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এক মুহূর্ত আলো আধারিতে ঢাকা রূপমহলের দিকে চাইল সে। গাড়ি থেকে নামল দুইজন ব্যক্তি। একজনের বয়স 70-এর ওপর, শীর্ণ চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সেই শীর্ণ ব্যক্তিটির দিকে তাকিয়ে রূপেন সিং বলল, হরিলাল, তাহলে উনি শেষ পর্যন্ত আসতে রাজি হলেন? হরিলাল কিছু উত্তর দেওয়ার আগেই বজ্র গম্ভীর স্বরটা শোনা গেল, বিশ্বনাথ ওঝা যখন কথা দেয় তখন ওজন মেপেই দেয়। রূপেন মানুষটার দিকে তাকিয়ে মৃদু হাসল। মনে মনে ভাবল, এই মানুষকে ভরসা করা যায়। তাই বলল, তাই তো এত বড় ভয়ঙ্কর কাজে আপনাকেই চেয়েছি। বিশ্বনাথ ওঝার ঠোঁটের কোণে আলগা একটা হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গিয়েছে। একই রকম গমগমে স্বরে বললেন, আমিও দেখতে চাই বিশ্বনাথ ওঝাকে টক্কর দেওয়ার জন্য কে অপেক্ষা করছে ওই রূপমহলের অন্ধকারে। চলো দেখি কে সেই কুহকিনী। তিনজনেই এবার ধীর পায়ে এগিয়ে গেল রূপমহলের রংচটা মোর্চে ধরা ভাঙাচোরা দরজাটার দিকে। শুধু পিছনে ফেলে গেল বেশ কয়েকটা প্রশ্ন। আবারও কি ভয়ঙ্কর হত্যালীলার মুখোমুখি হতে হবে এই তিনজনকে? আবারও কি রূপমহলের ওই অন্ধকার মেঝেতে পড়ে থাকবে তিনটি রক্তস্নাত মুন্ডুহীন দেহ? রূপমহলের মিশমিশে অন্ধকারে বেশ কিছুটা সময় ধরে চলল বিশ্বনাথ ওঝার প্রস্তুতি। রূপেন সিং এবং হরিলাল শুধু নীরব দর্শক হয়ে দেখে চলেছে মেঝের আঁকিমুখি কাটাগুলো। বিশ্বনাথ ওঝা মেঝের ধুলো টুলো সাফ করে সেখানে কালো গুঁড়ো দিয়ে কেটেছে বেশ কিছু ত্রিভুজের মতো চক্র। চক্রগুলোকে ঘিরে রেখেছে লাল গুঁড়ো দিয়ে তৈরি একটা আয়তাকার ক্ষেত্র। সেই আয়তাকার ক্ষেত্রের চার কোণে চারটি লেবু রাখা। মাঝের সব থেকে ছোট ত্রিভুজটার ওপর রাখা আছে একটা সরু মুখের ছোট্ট বোতল। বোতলের মুখে কোনো ছিপি নেই, পরিবর্তে সেখানে একটা লেবু রাখা। বিশ্বনাথ ওঝা খড়ের একটি আসনে বসে বেশ কয়েকটা লেবু দিয়ে মালা তৈরি করছেন। আরে, বিশ্বনাথ ওঝা এখানে ভূত ধরবে না ভূতের বিয়ে দেবে? মালা গাচ্ছেন কেন? বিশ্বনাথ ওঝা মুখ না তুলেই বললেন, সব বুঝতে পারবে, অপেক্ষা করো। আমার গণনা যদি নির্ভুল হয় তাহলে ভয়ঙ্কর কিছুই ঘটতে চলেছে, আর এসব তারই প্রস্তুতি। বিশ্বনাথ ওঝার কথা শুনে হরিলালের মুখটা যেন ভয়ে চুপসে গেল। রূপেনের গলাতেও কণ্ঠনালীটা নিঃশব্দে ওঠানামা করল একবার। চারিদিকে পিনপতন নীরবতা। বিশ্বনাথ ওঝা একটা সুতোয় লেবু পড়াতে পড়াতে বললেন, তুমি বরং এই ভাগে আমাকে ওই পিশাচিনীর অতীত গল্পটা একটু শোনাও তো।
দেখি আর কোনো বাঁধন যদি লাগে। হরিলাল একটু ইতস্তত করে বলতে শুরু করলো, আমি ছিলাম এই রূপমহলের টর্চম্যান। লোককে অন্ধকার হলে আলো দেখিয়ে নির্দিষ্ট সিটে পৌঁছে দেওয়াই ছিল আমার কাজ। হলের মালিক গুঞ্জন বক্সি আমায় খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার জেরেই মালিকের বাড়িতে যাতায়াত ছিল আমার অল্প স্বল্প। তাই ঘটনাটা হয়তো এত বেশি আমি জানি। এক মুহূর্ত থামল হরিলাল, একবার বিশ্বনাথ ওঝার দিকে তাকালো, কি ভেবে তাকালো একবার প্রজেক্টর ঘরটার দিকে। তারপর বেশ কিছুটা ধীর স্বরে বলল, সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই সিনেমার বাজার পড়তে শুরু করে। এক এক করে বন্ধ হতে লাগলো সিনেমা হল, এবং সেই ঢেউ এসে লাগলো এই সিনেমা হলেও। বড় ক্ষতির মুখে পড়ে গেল মালিক। সিনেমা হলটা বন্ধ হবার উপক্রম হলো, কিন্তু এই আঘাতটা একেবারে নিতে পারলেন না মালিক গুঞ্জন বক্সি। এই সিনেমা হল ছিল তার প্রাণ। স্ট্রোক হলো। পরিণতি স্বরূপ ডান দিকটা ওই কি যেন বলে না, ওই প্যারালিসিস, ওইটা হয়ে গেল। নিজের গালটা আবারও একবার খচখচ করে চুলকালো হরিলাল। অন্যমনস্ক হয়ে গেল যেন একটু। তারপর মাথা নিচু করে বলল, আমার মালকিন অর্থাৎ গুঞ্জন বক্সির স্ত্রী ছিলেন রেশমি দিদিমণি। তিনি তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে চেষ্টা করেন সিনেমা হলটাকে টিকিয়ে রাখার, যাতে তার স্বামী একটু খুশি হয়। হয়তো ভেবেছিলেন সেই খুশিতে তার স্বামী আবার আগের মতো হয়ে উঠবেন, কিন্তু তিনি ভুল ছিলেন। সিনেমা হল টিকিয়ে রাখার জেদ আর গুঞ্জন বক্সির চিকিৎসায় সর্বশান্ত হয়ে গেলেন তিনি। বাড়িঘর বন্ধক দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। পাওনাদারদের নজর পড়ল তখন এই সিনেমা হলে। নিলামের রায় বেরোলো। মালিক যখন তার সমস্ত ভিটে মাটি যা ছিল সব বিক্রি বাট্টা করে সিনেমা হলটাকে নিলামের হাত থেকে তো বাঁচালেন, কিন্তু বাঁচাতে পারলেন না রেশমি দিদিমণিকে। এই প্রজেক্টের ঘরেই হঠাৎ যেন কান্না এসে বুঝিয়ে দিল হরিলালের গলা। রূপেন সিং একটু এগিয়ে এসে আলতো হাত রাখল হরিলালের কাঁধে। চোখের জল মুছে হরিলাল নিজেকে গুছিয়ে নিল। ওই প্রজেক্টের ঘরে দিদিমণির নিজের গলা কেটে এ পর্যন্ত বলে থামল হরিলাল। চারপাশে আবারও বিরাজ করছে পিনপতন নিস্তব্ধতা। বিশ্বনাথ ওঝার মতো কঠিন কঠোর মানুষের মুখেও কষ্টের একটা ঢেউ খেলছে। তিনি ঈষৎ মাথা নেড়ে বললেন, বুঝতে পেরেছি সে কেন এত ভয়ঙ্কর, কিন্তু যেমন করেই হোক তাকে যে বন্দি করতেই হবে, না হলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর। আমারও তাই মনে হয়। আমি জানি তাকে এই অবস্থা থেকে উদ্ধার না করলে সে কিছুতেই এই সিনেমা হলটা কাউকে নিতে দেবে না। রূপেন সিং কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরে ভারী বুটের আওয়াজ শোনা গেল। বিশ্বনাথ ওঝা রূপেনের দিকে একটা কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন। তোমায় যে বলেছিলাম আমি যখন ক্রিয়ায় বসবো তখন কেউ যেন বিরক্ত না করে, তাহলে? রূপেনের কিছু উত্তর দেওয়ার আগেই লোহার দরজায় আঘাতের শব্দ। ভ্রু কুঁচকে গেল রূপেনের। এগিয়ে গিয়ে খুলল দরজাটা, আর সাথে সাথেই একটা বন্দুকের নল তার কপাল স্পর্শ করল। ভয় কেঁপে উঠল রূপেন। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কে আপনি? কি জন্য এসেছি সেখানে? মরার এত শখ? রূপেন বুঝতে পারছে না কে এই লোকটা, আর তার কপালে বন্দুকই বা ঠেকিয়ে রেখেছে কেন। আর কিছু ভাবার আগেই পিছন থেকে হরিলালের গলা পাওয়া গেল।
এ কি স্যার আপনি? হরিলাল, তুমি তুমি তো সব জানো, তাহলে কেন এই পিশাচিনীর হাতে এদের মরার জন্য এনেছো? স্যার আপনি ভেতরে আসুন, আমি সব বুঝিয়ে বলছি। এবার হরিলালের কথায় লোকটা একটু ভাবল, তারপর রূপেনের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিয়ে ধীর পায়ে ঢুকল সিনেমা হলের ভিতরে। রূপেনও দরজাটা বন্ধ করে ফিরে এলো আগের জায়গায়। আগন্তুক লোকটি বিশ্বনাথ ওঝাকে ওই অবস্থায় দেখে যেন একটু থমকে গিয়েছে। স্যার, মরার জন্য আজ আমরা কেউ আসেনি, আমরা এসেছি তাকে বন্দি করবার জন্যে। এবার বিশ্বনাথ ওঝার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে বলল, ও বলে দিই, ইনি হলেন কৌশল রায় চৌধুরী, এখানকার থানার অফিসার ইনচার্জ। ছিলাম, অফিসার ইনচার্জ ছিলাম, কিন্তু এই রূপমহলের পিশাচিনী আমার দুটো জিনিস সারা জীবনের মতো কেড়ে নিয়েছে, আমার চাকরি আর আমার এই হাত। কৌশলের কথাগুলো যেন গম গম করে ভাসতে লাগলো সিনেমা হলের আলো আঁধারিতে। বিশ্বনাথ ওঝা এক পলক দেখলেন কুশলের হাতবিহীন জামার হাতাটা ঝুলছে কাঁধ থেকে। সেদিকে তাকিয়ে ওঝার চিবুক শক্ত হয়ে এলো। তিনি বুঝতে পারছেন কত কঠিন হতে চলেছে এই লড়াই। মনে মনে নিজেকে প্রস্তুত করতে লাগলেন। তারপর আসন ছেড়ে উঠে লেবু দিয়ে তৈরি মালা দুটো রূপেন আর হরিলালের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, আমি ক্রিয়া আরম্ভ করতে শুরু করলেই ওই পিশাচিনী চরম হিংস্রতা নিয়ে তেড়ে আসবে আর মারতে চাইবে তোমাদের। এই লেবুর মালাই পারবে তোমাদের তার হাত থেকে রক্ষা করতে। এবার কুশলের দিকে ঘুরে বললেন, দেখো, মালা আমি দুটোই তৈরি করেছি, তাই তোমায় বলবো যে তুমি ফিরে যাও। আমার হিসেব অনুযায়ী তার আবির্ভাব হবে খুব শীঘ্রই। বিশ্বনাথ ওঝার কথায় কৌশলের মধ্যে কোনরূপ ভাবান্তর দেখা গেল না। সে যেন আরো কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। কৌশলের মনোভাব বুঝতে পেরে এবার তিনি বললেন, তোমার ওই যন্ত্রটা দিয়ে চোর ডাকাত বন্দি করা যাবে, পিশাচিনী নয়, বুঝলে? তাই বলছি ফিরে যাও। কুশল এক মুহূর্ত ধীর স্থিরভাবে বিশ্বনাথ ওঝার চোখের দিকে তাকালো, তারপর বলল, না, ফিরে আর আমি যাব না। একদিন রাতের অন্ধকারে একজনের সাথে এখানে এসেছিলাম শুধু তাকে পরীক্ষা করতে। তার দাম আমার চোকাতে হয়েছে অনেক কিছু দিয়েই। এতগুলো দিন আমি তাই সব সময় নজর রাখতাম এই সিনেমা হলে, আর যেন কোনো দেহ মুন্ডহীন হয়ে পড়ে না থাকে। সুতরাং এই পরিস্থিতিতে আমি চলে যেতে পারবো না। ওঝার আর কিছু বলার আগেই মেশিনের ঘর ঘর শব্দে কেঁপে উঠল হলের ভিতরটা। সর্বনাশ, বিপদ আসন্ন। বিশ্বনাথ ওঝা দ্রুত ছুটে গিয়ে বেশ কিছুটা কালো গুঁড়ো মুঠোয় নিয়ে এসে কুশলের চারপাশে ছড়িয়ে দিয়ে বলল, এর বাইরে বের হবে না কোনোভাবেই। বলেই দ্রুত ফিরে নিজের আসনে বসে এক মুঠো কালো সর্ষে নিয়ে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। আর খানিক পরে পরেই কালো সর্ষে ছুঁড়ে দিতে থাকলো ত্রিভুজের চক্রটার মধ্যে। এদিকে মেশিনের ঘর ঘর আওয়াজ শুনে হরিলাল, রূপেন আর কুশল তাকিয়েছে প্রজেক্টর ঘরটার দিকে। আর তখনই সামনের আলো আধারিতে ভেসে উঠল সেই প্রেত মূর্তির অবয়ব। কুশলের দিকে তাকিয়ে সে বলল, क्या सोचती हो, पिक्चर तो चालू हो गया। এ কথা বলেই হাতে ধরা কাঠের দণ্ডটা চালিয়ে দিল কুশলের মাথা লক্ষ্য করে। কিন্তু বিশ্বনাথ ওঝা রচিত গণ্ডির মধ্যে থাকার কারণে সে দণ্ড যেন বাতাসে আটকে গেল। ভয়ঙ্কর ওই প্রেত মূর্তিকে দেখে রূপেন সিং আর হরিলাল দুজনেই ভয় পিছিয়ে গিয়েছে। ওঝা আরও এক মুঠো সর্ষে নিয়ে করে চললেন মন্ত্রপাঠ। ওম ক্লিং সৌ সং লং রা, ওম ক্লিং সৌ সং লং রা। শুধু কুশল এক দৃষ্টে সেই প্রেত মূর্তিটার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল অনেক কিছুই। নারী মূর্তিটি আবারও একটা ভয়ঙ্কর হাসি হাসল। ये रूप महल
मेरा है, सिर्फ मेरा। मैं किसी को छूने नहीं दूंगी, किसी को नहीं। আশ্চর্য ব্যাপার, কোনো এক অদ্ভুত ক্ষমতায় বারবার ছুড়ে দেওয়া সেই কাঠের দণ্ডটা পুনরায় ফিরে যায় ওই নারী মূর্তির হাতে। আবারও সেই ভয়াবহ মূর্তি কুশলের মাথা লক্ষ্য করে চালিয়ে দিল কাঠের দণ্ডটি। তবে এবারও ব্যর্থ হতে হলো তাকে। দণ্ডটি আগের মতোই আটকে গেল বাতাসে। ভয়ঙ্কর নারী মূর্তিটি একটু যেন দমে গেল। বেশ কিছুটা হিংস্র দৃষ্টি দিয়ে দেখল বিশ্বনাথ ওঝাকে। তারপর ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল রূপেন আর হরিলালের দিকে। হরিলাল হাত জোর করে বলল, দিদিমণি, দিদিমণি, আমি হরি, আমি তো শুধু। হরিলালের কথা শেষ হওয়ার আগেই গুলির আওয়াজে কেঁপে উঠল হলের ভিতরটা। দুইজনেই চমকে উঠে দেখল কুশলের হাতের বন্দুক থেকে তখনও ধোঁয়া উঠছে। ওদিকে বিশ্বনাথ ওঝা মন্ত্র উচ্চারণ থামিয়ে বেশ কিছুটা বিরক্তি নিয়ে তাকালো কুশলের দিকে। কিন্তু হঠাৎ উত্তেজনা আর রাগের বশে কুশল খেয়ালই করেনি কখন সে কালো গণ্ডির বেশ কিছুটা বাইরে চলে এসেছে। এমন সময় আবারও চাপ চাপ অন্ধকারে ভরে গেল ঘরের ভিতর। বিশ্বনাথ ওঝা চিৎকার করে বললেন, কেউ ভয় পাবে না, যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়াও। ওই পিশাচিনী মায়াজাল বেছাতে চাইছে। সোজা পথে আক্রোশ মিটল না বলে অন্য পথ ধরতে চাইছে। হ্যাঁ, আমিও বিশ্বনাথ ওঝা, দেখি তুই কতক্ষণ খেলতে পারিস আমার সাথে। বলেই বিড়বিড় করে চলল মন্ত্রোচ্চারণ। ওম হিং ক্লিং সৌরং সং স্বাহা। এদিকে কুশলের শরীরটা যেন একটু ঝাঁকুনি খেয়ে নড়ে উঠেছে। হাতে ধরা পিস্তলটাও ইতিমধ্যে ছিটকে কোথায় পড়ে গিয়েছে যেন। কেবলমাত্র চরম অস্বস্তি আর ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর তার কোনো উপায় নেই। এভাবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হতেই জমাট বাঁধা অন্ধকারটা সরে গেল। মৃদু আলোয় ভরে উঠল হলের ভিতর। বিশ্বনাথ ওঝা মন্ত্রপাঠ থামিয়ে কঠিন দৃষ্টিতে দেখল বোতলের মুখে রাখা লেবুটা এখন তার সবুজ রং হারিয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। ওঝার বুকের ভেতরটা কেঁপে উঠল আরো একবার। এদিকে কুশল এতক্ষণে চুপ করে কঠিন হয়ে দাঁড়িয়েছিল অন্ধকারে। অন্ধকার সরে আলো ফুটতেই ধীর পায়ে সে এগিয়ে গেল রূপেন সিং এর দিকে। রূপেন কিছুটা অবাক হয়ে তাকালো কুশলের মুখের পানে। কুশলের ঘাড়টা একদিকে কাত হয়ে পড়েছে। ওর চোখের মনি পরিণত হয়েছে ঠিক যেন একটা ছোট্ট কালো বিন্দুতে। কড়মড় করে একটা অস্থিসার শব্দ ভেসে এলো। আর ঠিক তখনই সকলে দেখল কুশলের ঝুলতে থাকা জামার হাতা থেকে বের হয়ে আসছে একটা আস্ত কঙ্কালের হাত। সেই হাতের দীর্ঘ ধারালো নখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। হঠাৎ সেই নখরযুক্ত হাতটা তীব্র বেগে ধেয়ে এলো রূপেনের গলা লক্ষ্য করে। রূপেন নিজের গলাটা দুহাত দিয়ে আটকাতে গেল, তবে অসাবধানতাবশত তার নিজের হাতের টানে গলায় পড়ে থাকা লেবুর মালাটা খসে পড়ল। কুশলের শরীরে আশ্রয় নেওয়া সেই ভয়ঙ্কর প্রেত মূর্তিটা যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল। পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে রক্ত জল করে দেওয়া অট্টহাসিতে ভরে গেল চারপাশ। মন্ত্রবন্ধন মুক্ত হতেই ক্ষিপ্র গতিতে নখরযুক্ত হাতটা টিপে ধরেছে রূপেনের গলার টুটিটা। পর মুহূর্তে সেটা ছিঁড়ে নিল এক প্রবল হ্যাঁচকা টানে। নিজের গলাটা দু হাত দিয়ে চেপে ধরল রূপেন। রক্ত স্রোতের মতো গড়িয়ে পড়তে থাকলো তার হাত ছাপিয়ে। একটু পরেই রূপেনের শরীরটা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। মুন্ডুটা দেহ থেকে আলাদা হয়ে ছিটকে গেল দূরে। হরিলাল শুধু হাত জোড় করে কাঁপা কাঁপা চোখে দেখল কেমন করে রূপেনের শরীরটা বেশ কয়েকবার কেঁপে স্থির হয়ে গেল চিরদিনের মতো। ততক্ষণে বিশ্বনাথ ওঝাও হাতে একটা ঝাঁটা নিয়ে আসন ছেড়ে উঠে এসেছে।
ভীষণ বেগে সে ছুটে গেল কুশল তথা কুশলের দেহ ধারণকারী নারী মূর্তির দিকে। তারপর হাতে ধরা ঝাঁটা দিয়ে গায়ের সমস্ত শক্তি জড়ো করে বারংবার আঘাত করতে লাগলেন ওই পিশাচিনীকে। সাথে হুঙ্কার দিয়ে বলে চললেন, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, আজ আর তোর কোনো নিস্তার নেই আমার হাত থেকে। কিছুক্ষণের মধ্যে কুশলের রক্তাক্ত শরীরটা ঝাঁটার আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ল। বিশ্বনাথ ওঝাও আর কাল বিলম্ব না করে দ্রুত ফিরে গেলেন নিজের আসনে। ওদিকে হরিলাল বিড়বিড় করে বলে চলেছে, দিদিমণি আপনি আপনি ক্ষান্ত হন, দিদিমণি দিদিমণি আপনি আপনি ক্ষান্ত হন, আপনি ক্ষান্ত হন। এবার ওঝা সামনে রাখা পাত্র থেকে বেশ কিছুটা কালো গুঁড়ো নিয়ে দৃঢ় মুষ্টিতে ধরে বললেন, এবার পিশাচিনী বন্ধন ক্রিয়া করব, দেখি তুই কেমন না ওই বোতলে প্রবেশ করিস। বলে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। ওং দ্রষ্টঙ্কটি বিশঙ্কটা খটাঙ্গসী নিগুড় ওং সং লং স্বাহা ওং দ্রশঙ্কটি খটাঙ্গসী নিগুড় স্বাহা। মন্ত্রোচ্চারণের ফলে নারী মূর্তি কুশলের দেহ ছেড়ে ভেসে উঠল বাতাসে। রূপমহলের বাতাসে উঠল এক তীব্র হাহাকার। তার মুখ নিঃসৃত ভয়ঙ্কর এক আর্তনাদে ভরে উঠল চারপাশ। বিশ্বনাথ ওঝার মন্ত্রোচ্চারণ সমাপ্ত হতেই কালো গুঁড়ো নিক্ষেপ করল ত্রিভুজের চক্রে রাখা বোতলটার ওপর। সাথে সাথেই বোতলের মুখে আটকে থাকা রক্তিম বর্ণ ধারণ করা সেই লেবুটা একটা মৃদু আওয়াজ তুলে বোতলের মুখ থেকে বেরিয়ে এসে ভেসে রইল বাতাসে। আর ওই প্রেত মূর্তি শেষ আর্তনাদ ছেড়ে একটা ধোঁয়ার কুণ্ডলী হয়ে বাতাসে বার কতক পাক খেতে লাগলো। সমস্ত ঘরময় যেন এক ঝড় উঠেছে। প্রবল শব্দে ভাঙা চেয়ারগুলি এদিকে ওদিকে আছড়ে পড়তে লাগলো। সেই বাতাসেই ভেসে সমগ্র হল ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে তীব্র এক হাহাকার ধ্বনি। বিশ্বনাথ ওঝা কোনো রকমে বললেন, লেবুর মালা যেন ছিঁড়ে না যায়, ওই মালা ছিঁড়ে গেলেই বিপদ। প্রেতিনী তো বন্দী হবেই না, উল্টে আমাদেরকেও মরতে হবে। ও নিজের শেষ চেষ্টা করছে ছাড়া পাওয়ার। হরিলাল মাটির ওপরে উপুড় হয়ে শুয়ে পড়েছে। ওদের সবার গায়ের ওপরে চেয়ারগুলি সবেগে ছুটে এসে পড়ছে। মাঝে মাঝে যন্ত্রণায় কোকিয়ে উঠছে সবাই। এভাবে কিছু সময় প্রবল তাণ্ডব চালানোর পর এবার সেই ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে প্রবেশ করল বোতলের ভিতর, এবং সেই সাথে একটা আর্তনাদ ক্ষীণ হতে হতে বোতলের ভিতরই মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে শূন্যে ভাসতে থাকা লেবুটা আছড়ে পড়ল বোতলটার মুখে আর আটকে গেল ছিপির মতন। বিশ্বনাথ ওঝা স্থির চোখে দেখলেন কেমন করে রক্তিম বর্ণ ধারণ করা লেবুটা একটু একটু করে কালো হয়ে যাচ্ছে। ঠোঁটের কোণে একটা হাসি নিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর বোতলটাকে নিজের ঝোলার মধ্যে ভরে বাকি সরঞ্জাম গুছিয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন লোহার দরজাটার দিকে। বেশ কিছুদিন পরের ঘটনা। হরিলাল আবারও এসে দাঁড়িয়েছে রূপমহলে। তবে আজকে কিন্তু আর আগের মতো সেই নিস্তব্ধতা, সেই অজানা আতঙ্ক কিংবা অন্য জগতের ওই অন্ধকারের চোখ রাঙানি আজকে তার আর কোনোটাই নেই। তার বদলে আজকে রূপমহল মানুষের ভিড়ে উপচে পড়েছে। মেশিনের ঘরঘর আওয়াজটা কানে যেতেই চোখ তুলে তাকালো হরিলাল। প্রজেক্টর হোল থেকে আসা আলোটার দিকে একটা আনন্দের দৃষ্টি ফেলল। মনে মনে বলল, কতদিন পর আবার। একটা ফাঁকা চেয়ার দেখে টর্চটা হাতে নিয়েই বসল। অধিকাংশ সিটই আজকে ভর্তি। আনন্দের একটা ঢেউ বয়ে গেল হরিলালের মনে। হলটা আবারও আগের মতোই একেবারে নতুন ঝাঁ চকচকে হয়ে উঠেছে।
একটা ভৌতিক বাংলা সিনেমাও এসেছে। হরিলাল এক দৃষ্টি পর্দার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর সেখানে ফুটে উঠল সিনেমার নামটা। ভাঙা ভাঙা হরফে বড় বড় করে লেখা, রূপমহলের আতঙ্ক। একটু যেন চমকে উঠল হরিলাল। তবে পর মুহূর্তেই পর্দায় ফুটে ওঠা শব্দগুলো দেখে স্থির হয়ে গেল সে। রঙিন হরফে সেখানে লেখা কয়েকটা নাম, সন্তু, মারু, নীল, তমাল, রেশমি। আরও কিছু হয়তো লেখা ছিল সেখানে, কিন্তু হরিলালের চোখে জমতে থাকা জলের বিন্দুগুলো সেসব আর তাকে পড়তে দিল না। আপনারা শুনছিলেন হেমন্ত দত্তের কাহিনী রূপমহলের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে প্রেস করে দিন বেল আইকন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।